বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়তেছিলাম ফৌজদারি কার্যবিধি আইনের 144 144 হচ্ছে জরুরি আদেশ। অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইনের 144-এ আইন শৃঙ্খলা রক্ষা বা কোনো এলাকায় শান্তি শৃঙ্খলার ব্যাঘাত ব্যাঘাত দেখা দিলে এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট, অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট বা তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো ম্যাজিস্ট্রেট আহ জরুরি আদেশ জারি করতে পারেন স্ব এলাকার মধ্যে। তো এই জরুরি আদেশটা সর্বোচ্চ হচ্ছে আপনার 2 মাস, এর বেশি স্থিতি হবে না, 2 মাসের বেশি স্থায়ী হবে না। আর এই আদেশটা মহানগর এলাকার জন্য প্রযোজ্য। অর্থাৎ জরুরি আদেশটা কেন জারি করা হয়? আইন শৃঙ্খলা রক্ষা করে যানবাহনের নিরাপত্তা দাও। ধারা হচ্ছে 144। 41। আর 145 হচ্ছে জমি সংক্রান্ত জমি সংক্রান্ত বিষয়ে স্থিতি আদেশ। আর এই স্থিতি আদেশটা কেন দেওয়া হয়? দুই পক্ষ, দুই ভাই কিংবা পাড়া প্রতিবেশীর মধ্যে, এক বা একাধিক ব্যক্তির মধ্যে, দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে জমি সংক্রান্ত বিরোধ দেখা দিলে তখন ম্যাজিস্ট্রেট ধরনের জ্ঞান না হয়, মারামারি খুন খারাপি না হয়, এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট স্থিতি আদেশ জারি করে। জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ম্যাজিস্ট্রেট জারি করে স্থিতি আদেশ। তাহলে 144 হচ্ছে জরুরি আদেশ আইন শৃঙ্খলার জন্য, 145 জমি সংক্রান্ত স্থিতি আদেশ। খুবই সহজ। 146 হচ্ছে আপনার জমি ক্রুপ করে বিরোধ মীমাংসা করা যায়। পরীক্ষার মধ্যে যদি প্রশ্ন আসে যে জমি সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের করণীয় কি কি, এই ক্ষেত্রে আপনি দিবেন 145 ম্যাজিস্ট্রেট স্থিতি আদেশ জারি করতে পারে। আর 146 হচ্ছে জমিটা ম্যাজিস্ট্রেট প্রুভ করতে পারে যে এই জমিটা সরকারের নিকট জমা থাকবে বা ম্যাজিস্ট্রেট আদালতের নিকট জমা থাকবে, এখানে কেউ প্রবেশ করতে পারবে না, এই জমিটা যেভাবে আছে এভাবে। এটা হচ্ছে জমি প্রুভ করে নিতে পারে। তাহলে 145-এ জরুরি আদেশ জারি করতে পারে, 146 হচ্ছে ক্রুক। এই ক্রুক আর ফৌজদারি কার্যবিধি 88-এর যে ক্রুক, এটা কিন্তু এক না। এই ক্রুক হচ্ছে বিরোধ মীমাংসার জন্য সরকারের হেফাজতে নেওয়া। আর ওই ক্রুকটা হচ্ছে আসামির সম্পত্তি ক্রুক, আসামি হাজির হওয়ার, এটা কিন্তু আলাদা। তাহলে এটা হচ্ছে জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য ক্রুক 146। 147 হচ্ছে নোটিশ দিয়েও এখন আদালত স্থিতি আদেশ করলো, তারপর জমি ক্রুক করলো, তাও গ্যাঞ্জাম মেটানো সম্ভব হচ্ছে না। এই ক্ষেত্রে আদালত দুই পক্ষকে নোটিশ দিতে পারে যে তোমরা হাজির হও, পক্ষ হাজির হও, হাজির হয়ে কার কি কাগজপত্র আছে এটা আদালতের নিকট দেখাও, তখন আদালত এটার একটা সিদ্ধান্ত দিবে। তাহলে তাহলে নোটিশ জারির মাধ্যমেও বিরোধ মীমাংসা করতে পারে। নোটিশ জারি কত? 147। তাহলে 144 হচ্ছে জরুরি আদেশ, 145 স্থিতি আদেশ, আর 146 হচ্ছে ক্রুক। 144 জরুরি আদেশ, 145 স্থিতি আদেশ, 146 হচ্ছে জমি ক্রুক। 147 হচ্ছে নোটিশ, নোটিশ জারির মাধ্যমে সম্পত্তি ক্রুক করা যায় 147। 148 হচ্ছে সরজমিনে ম্যাজিস্ট্রেট হাজির। এখন 47-এর 146-এ হচ্ছে স্থিতি আদেশ দিল, 145-এ স্থিতি আদেশ দিল, 146-এ হচ্ছে জমি ক্রুক করলো, 147-এ হচ্ছে নোটিশ দিল। নোটিশ দেওয়ার পর দেখা যাচ্ছে এক পক্ষে হাজির হইতেছে, আরেক পক্ষ হাজির হইতেছে না, তাও মীমাংসা হচ্ছে না। এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট নিজে জমিতে গিয়ে হাজির, এবং জমিতে নিজে ম্যাজিস্ট্রেট হাজির হইয়া তো সম্পত্তির বিরোধ মীমাংসা করতে পারে। এটার দ্বারা কত? এটার দ্বারা হচ্ছে 148। তাহলে পরীক্ষার মধ্যে যদি প্রশ্ন আসে যে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করার জন্য ম্যাজিস্ট্রেটের করণীয় কি, এই ক্ষেত্রে আপনি দ্বারা দেবেন 145, 146, 147 এবং 148। আশা করি বিষয়টা মনে থাকবে। এবার আসেন প্রিভেন্টিং পুলিশিং ইংরেজিতে বলে, আর বাংলায় যদি আমরা বলি পুলিশের প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করুন যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে। তাহলে আজকে কিন্তু আমরা দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এখানে একটা শেষ করছি অলরেডি, যে জমি সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের করণীয় কি এবং পুলিশের করণীয় কি। আচ্ছা, পুলিশের করণীয় কি এখানে কিন্তু সরাসরি এই ধারার মধ্যে এইভাবে উল্লেখ নাই, তবে আপনাকে একটু টেকনিক খেলায় অবলম্বন করে লিখতে হবে। যদি আসে পুলিশের করণীয় কি, এই ক্ষেত্রে আপনি একটু চালাকি করে লিখে দিবেন যে পুলিশের কাজ হচ্ছে পুলিশ এই ধরনের অপরাধের সংবাদ বা এই ধরনের সংবাদ শোনার পরে আহ জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবে। ঠিক আছে?
আচ্ছা, জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করার পর ম্যাজিস্ট্রেটকে অবগত করবে। তারপর ম্যাজিস্ট্রেট যদি জরুরি আদেশ বা স্মৃতি আদেশ বা সম্পত্তি ক্রুপ করে, তাহলে ম্যাজিস্ট্রেটকে পুলিশ অফিসার সহায়তা করবে। ঠিক আছে, কোনো আদেশ জারি করলে সেই আদেশটা পুলিশের মাধ্যমে পালন করবে, পুলিশ পালন করবে। এই হচ্ছে পুলিশের করণীয়। আরো কিছু দ্বারা অ্যাড করতে পারেন। তো এইখানে আমরা আপাতত এইটুকু শিখি। তাহলে জমি সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে পুলিশের করণীয় এবং ম্যাজিস্ট্রেটের করণীয় হচ্ছে 145, 46, 47, 48। আশা করি এটা ক্লিয়ার। এবার আসেন পরবর্তী ধারায়। পরবর্তী হচ্ছে 149। একশো স্যার উনপঞ্চাশ পুলিশের করণের আর একটু বলেন না, পুলিশের আচ্ছা করণীয় পুলিশ কি? আচ্ছা, পুলিশের করণীয় যদি শুনতে চান তাহলে আরো অনেকগুলি ধারা আসবে। ঠিক আছে, পুলিশের করণীয় হচ্ছে পুলিশ জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবে, কাজ হচ্ছে। তারপর হচ্ছে পুলিশ জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করার পর বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ করবে। ফৌজদারি কার্যবিধি 50, পিআরবি 120, পুলিশ আইনের 23, এগুলি বিভিন্ন ধারা আসবে। তারপর কোনো আদেশ জারি করলে সেই আদেশটা পুলিশ অফিসার ক্যারি করবে, সেই আদেশটা পুলিশ অফিসার পালন করবে। ঠিক আছে। আচ্ছা, কোথাও যদি কোনো নোটিশ জারি করে সেই নোটিশটা পুলিশ অফিসার পৌঁছায় দিবে। ঠিক আছে, সম্পত্তি ক্রুপ করতে চাইলে পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করবে। ঠিক আছে, সম্পত্তি কোনো স্মৃতি আদেশ জারি করলে পুলিশ উক্ত আদেশটা জারি করবে। ঠিক আছে, ম্যাজিস্ট্রেট যখন সরজমিনে হয় সেই ক্ষেত্রে পুলিশ সেখানে উপস্থিত থাকবে। এই হচ্ছে পুলিশের কাজ। ঠিক আছে, যাই হোক, এখন আমরা প্রশ্ন যখন পড়াই তখন আরো বিস্তারিত আলোচনা করব এই বিষয়ে। তবে আপাতত আমরা এখানে জানলাম যে পুলিশ ম্যাজিস্ট্রেটের করণীয়। ম্যাজিস্ট্রেটের করণীয় হচ্ছে 146, 47, 48, এই দ্বারা কয়েকটা দিবেন। ক্লিয়ার? যে জমি সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের করণীয় কি? 146, 47, 48, একদম। এবার আসেন 149 থেকে আমরা পড়বো। 149 ইংরেজিতে বলে প্রিভেন্টিং পুলিশিং বা পুলিশের প্রতিরোধমূলক ব্যবস্থা। পুলিশের প্রতিরোধমূলক ব্যবস্থা বলতে আপনি কি বুঝেন যদি এই প্রশ্ন পরীক্ষার মধ্যে আসে? এই ক্ষেত্রে আপনি দ্বারা দিবেন 149। 149-এ বলছে কি? 149 থেকে শুরু করবেন, আরো আছে। 149-এ হচ্ছে পুলিশ অফিসার সকল আমলযোগ্য অপরাধ প্রতিরোধ। এটা একটা প্রিভেন্টিং বা পুলিশের প্রতিরোধমূলক ব্যবস্থা। যত আমলযোগ্য অপরাধ আছে সমস্ত আমলযোগ্য অপরাধ পুলিশ অফিসার কৌশল অবলম্বন করে প্রতিরোধ করবে। 149। 150 হচ্ছে যে কোনো অপরাধের সংবাদ আসা মাত্রই বা সম্ভাবনার ক্ষেত্রেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে। এটাও পুলিশের প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে একটা কাজ। তাহলে 149 হচ্ছে প্রতিরোধ করবে, 150 ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে। ক্লিয়ার? 151-তে হচ্ছে বিনা পরোয়ানায়, অর্থাৎ আমলযোগ্য অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে পুলিশ অফিসার বিনা। আচ্ছা, এইখানে দেখেন একটা বিষয়, যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে যে পুলিশ অফিসার কি আমলের অযোগ্য কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে কিনা। 151 থেকে কিন্তু বলছে যে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। 151। এখন যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে যে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ অফিসার বিনা পরোয়ানায়, শোনেন, আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রেও বেশ কয়েকটা ক্ষেত্রে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। এখন এইখানে আমরা যে এখন যে প্রশ্নটা আমরা আমল অযোগ্য অপরাধ হওয়ার সম্ভাবনার ক্ষেত্রে, এখানে আমল অযোগ্য অপরাধ সম্ভাবন মানে আমলযোগ্য অপরাধ হওয়ার সম্ভাবনার ক্ষেত্রে, আমলযোগ্য অপরাধ হওয়ার সম্ভাবনার ক্ষেত্রে যেমন খুন হইতে পারে, যেমন বড় ধরনের ডাকাতি হইতে পারে সন্দেহজনক, এই ক্ষেত্রে কিন্তু পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। এটাও ধারা হচ্ছে 151। তাহলে আমাদের মূল কথাটা হচ্ছে আমলযোগ্য অপরাধ হওয়ার সম্ভাবনার ক্ষেত্রেও পুলিশ অফিসার হয় নাই, সম্ভাবনার ক্ষেত্রেও প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে 151 ধারা অনুযায়ী পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার। ঠিক আছে, বিষয়টা মনে রাখবে আশা করি। তাহলে 149 হচ্ছে পুলিশ অফিসার সকল প্রতিরোধমূলক মানে আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে। 150 ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে। 151 আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। অর্থাৎ আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। 151 আমলযোগ্য হওয়ার সম্ভাবনার ক্ষেত্রে, আমলযোগ্য অপরাধ হইতে পারে এই ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। এই ক্ষেত্রে অপরাধী না হইলে, ঠিক আছে, অপরাধটি হচ্ছে না কিন্তু সম্ভাবনা আছে, হয় না এখনো, এই ক্ষেত্রেও বিনা পরোয়ানায় গ্রেপ্তার। 151। ঠিক আছে, এবার আসেন 152। 152 পুলিশ অফিসার সরকারি সম্পত্তি রক্ষা করে। সরকারি সম্পত্তি পুলিশ অফিসার যেমন বিদ্যুতের খুঁটি আছে, রেলওয়ের সম্পত্তি আছে,
কিংবা সরকারি কোনো গাছ, সরকারি কোনো অস্থাবর সম্পত্তি কিংবা সরকারি কোনো স্থাবর সম্পত্তি, এইগুলি পুলিশ অফিসার রক্ষা করবে 152। তাহলে সরকারি সম্পত্তির ক্ষতির হাত থেকে পুলিশ অফিসার রক্ষা করবে, প্রয়োজনীয় ব্যবস্থা নিবে, তারা তারা হচ্ছে 152। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, এবার আসেন 153। 153 হচ্ছে অপরাধ। 153তে হচ্ছে অপরাধ প্রতিরোধ করবে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় তল্লাশি। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাগবে। এই ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আপনার মিথ্যা ওজনের যন্ত্রপাতি পরিদর্শন এবং তল্লাশি করবে। ঠিক আছে? অর্থাৎ যে জায়গায় মানে ওজনে যেখানে কম দেয়, দাড়ি পাল্লা যেখানে মনে করেন যে 1 কেজি মাইপা দিতেছে, কিন্তু পাল্লার নিচে যেটা বাটকারা, বাটকারার নিচে মনে করেন 250 গ্রামের একটা পাথর রেখে দিচ্ছে, তার 250 গ্রামের পাথর রেখে দিতে মানুষকে ঠকাচ্ছে। এখন পুলিশ অফিসার জানতে পারলো যে এখানে মিথ্যা ওজনের যন্ত্রপাতি আছে, বাটখারা আছে। এই ক্ষেত্রে এই বাটখারা উদ্ধারের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারে এবং উক্ত বাটখারা জব্দ করতে পারে, মানে আটক করতে পারে। এই হচ্ছে 153। তাহলে বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারে 153। এখন পরীক্ষার মধ্যে যদি প্রশ্ন আসে যে পুলিশের প্রতিরোধমূলক ব্যবস্থা বলতে কি বোঝেন, পুলিশের প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করুন। এই ক্ষেত্রে পুলিশের প্রতিরোধমূলক ব্যবস্থা বলতে 149, 50, 51, 52, 53 এই ধারাগুলি দিবেন। ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝছেন। আর যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে যে স্থাবর সম্পত্তি নিয়ে কি ধরনের স্থাবর সম্পত্তি নিয়ন্ত্রণের জন্য ম্যাজিস্ট্রেটের করণীয় কি, পুলিশের করণীয় কি, এখন যদি আরেকটু প্রশ্ন আমি অ্যাড করে দিই। আসসালামু আলাইকুম। বলেন। স্যার, আর একটা বিষয়, 153তে যদি এই বাটখারা তৈরি করার যন্ত্রপাতি বা সরঞ্জামাদি যে পাওয়া যায় সেগুলো তো পুলিশ অফিসে 153 ধারা অনুসারে গ্রেপ্তার করতে পারবে, তল্লাশি করতে পারবে, নাকি 100%, স্যার? 100% পারবে। হ্যাঁ, মিথ্যা বাটখারা তো পারবেই, এবং মিথ্যা বাটখারা তৈরির যন্ত্রপাতিও যদি, সেটাও পারবে। অর্থাৎ মোট কথা হচ্ছে মিথ্যা ধারিপাল্লা যেগুলি আছে, মানে মিথ্যা বাটখারা মানে ওজনের হাতিয়ার আর কি। সেটা ডিজিটাল হোক কিংবা অ্যানালগ হোক, যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনে করেন যে এখানে এরকম অপরাধ হওয়ার সম্ভাবনা আছে বা হচ্ছে, এই ক্ষেত্রে উক্ত স্থান তল্লাশি করতে পারে এবং তল্লাশি করার পরে উক্ত জিনিসপত্র জব্দ। এটা হচ্ছে 153। 153-এর 1, 2 আছে। আচ্ছা, 153 লিখলেই হবে, 1, 2 হয়তো এত দ্বারা হয়তো মনে থাকবে না, এই জন্য ডাইরেক্ট 153 লিখলে আপনার হয়ে যাবে। তাহলে আজকে আমরা কিন্তু 2টা গুরুত্বপূর্ণ প্রশ্ন করলাম। প্রথম প্রশ্ন ছিল যে জমি সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের করণীয় কি এবং পুলিশের করণীয় কি, আমরা এখানে 2টা বললাম। এখানে আমি আরেকটু অ্যাড করে দিই, যদি এখানে নাই এই প্রশ্নটা, আমরা প্রশ্ন করানোর সময় আরো আলোচনা করব, আরো প্রশ্ন আসবে এই ধারা থেকে, যে আহ, এই জমি সংক্রান্ত কি কি অপরাধ সংগঠিত হতে পারে। মানে স্থাবর সম্পত্তি, যেহেতু এখানে স্থাবর সম্পত্তি ধারা নিয়ে আলোচনা করতেছি, স্থাবর সম্পত্তি 100 মীমাংসার জন্য ধারা হচ্ছে 145, 46, 47, 48 পর্যন্ত আমরা যাব। এখন যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে যে স্থাবর সম্পত্তি নিয়ে আমাদের বাংলাদেশে কি কি অপরাধ হতে পারে, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন যদি আসে যে স্থাবর সম্পত্তি নিয়ে আমাদের দেশে কি কি ধরনের অপরাধ হতে পারে, এখন কিন্তু এখন আর কিন্তু এই ধারার মধ্যে থাকতেছে না। এখন কিন্তু আমাদের তাহলে পেনাল কোড দ্বারাই চলে যাচ্ছে। ঠিক আছে? একটা প্রশ্নের মধ্যে যে শুধুমাত্র ফৌজদারির প্রশ্ন আসলেই যে শুধু ফৌজদারির ধারা আসবে তা কিন্তু না। এখন ফৌজদারি, পেনাল কোড, এরকম সাক্ষ্য মিলায় কিন্তু প্রশ্ন পড়ে। ঠিক আছে? একটা প্রশ্নের মধ্যেও কিন্তু বিভিন্ন বিভিন্ন ফৌজদারিও থাকতে পারে, পেনাল কোডও থাকতে পারে, সাক্ষ্য থাকতে পারে। এখন যদি এইভাবে প্রশ্নটা আসে যে স্থাবর সম্পত্তি নিয়ে আমাদের দেশে কি কি অপরাধ হইতে পারে, ঠিক আছে, অপরাধ কি কি হইতে পারে, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে স্থাবর সম্পত্তি মানে স্থাবর সম্পত্তি অপরাধ নিবারণের জন্য ম্যাজিস্ট্রেট করণীয় কি? এটা তো ম্যাজিস্ট্রেট পুলিশের করণীয় কি, এটার উত্তর তো আমি অলরেডি বলে দিচ্ছি। এখন স্থাবর সম্পত্তি নিয়ে আমাদের কি কি অপরাধ হতে পারে, এখন এই প্রশ্ন, এটা কিন্তু প্যালান কোডের প্রশ্ন। এটা যেহেতু প্যানেল কোডের প্রশ্ন, তাহলে এটার উত্তর আমি পরেই বলি। হ্যাঁ, এখন আবার প্যাচ বেজে যাবে, অনেকেই নতুন আছে যে প্যানেল কোডটা পড়ে নাই, যে প্যাচ বেজে যাবে, তাহলে ধারাগুলি মানে এলোমেলো হয়ে যাবে। তাহলে আমি আর ওইটা বলতেছি না,
তাহলে আজকে আমাদের পড়া ছিল যে পেনাল ফৌজদারি কার্যবিধি আইনের 144 জরুরি আদেশ, 145 স্মৃতি আদেশ, 146 হচ্ছে গ্রুপ, 147 হচ্ছে আপনার নোটিশ, 148 হচ্ছে সরজমিনী ম্যাজিস্ট্রেট হাজির, 149 থেকে 153 হচ্ছে প্রিভেন্টিভ পুলিশ, 149 হচ্ছে পুলিশের যে কোনো অপরাধ প্রতিরোধ করে, 150 কে জানাবে, 151তে হচ্ছে আমলযোগ্য অপরাধ সম্ভাবনার ক্ষেত্রে কোনো ব্যক্তি বা ব্যক্তি থেকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। আর 152তে বলছে আপনার এই যে কোনো সরকারি সম্পত্তি রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। 153তে হচ্ছে বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারে পুলিশ অফিসার। বিনা পরোয়ানায় তল্লাশি, এখানে কিন্তু পুলিশ অফিসার বলতে থানার ভারপ্রাপ্ত, ঠিক আছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই ক্ষেত্রে বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারে, ঠিক আছে। আর তল্লাশি করার পরে যে সমস্ত জিনিসপত্র আসে বা ওজন করার যন্ত্রপাতি বা তৈরি করার যন্ত্রপাতি, এগুলি সমস্ত কিছু গ্রেপ্তার করতে মানে আটক করতে পারে। এটা দ্বারা কত? এটা দ্বারা যাইতাছে 153। প্রতিদিন খালি দিতেছি আচ্ছা। যাইতাছে এখন আমরা যাব আরেকটা প্রশ্নে, আরেকটা ধারায় আমরা যাব এজাহার। মানে হুইল পাউডার এজাহার সম্পর্কিত অনেক আলোচনা। 6টা বিস্কুট এজাহার মানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, এটা সম্পর্কিত অনেক ব্যাপক আলোচনা। এজাহার কে কে লিপিবদ্ধ করতে পারে, এজাহার লিপিবদ্ধ করার পর বাতিল করা যায় কিনা, কোন কোন অপরাধগুলি এজাহারের অন্তর্ভুক্ত করা হয়। তো এজাহার সম্পর্কিত অনেক প্রশ্ন আছে। তো আমরা আজকে শুধু সংজ্ঞাটাই দেখবো। 154তে হচ্ছে এজাহার। এজাহার কোনো আমলযোগ্য অপরাধ সংবাদ থানায় মৌখিক বা লিখিতভাবে আসলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওই যে বিপি ফরনং 27 বাংলাদেশ ফরনং 53-56, এটা একটু মনে রাখেন, হ্যাঁ। এটা কিন্তু বিভিন্ন প্রশ্ন থাকে যে এজাহারের বিপি ফরম নং কত, এজাহারের বাংলাদেশ ফরম নং কত, ঠিক আছে। এটা একটু মনে রাখেন, বিপি ফরম নং অর্থাৎ পুলিশ ফরম নং 27 এবং বাংলাদেশ ফরম নং 53-56, এটা একটু মনে রাখেন, হ্যাঁ। এই ফরমের মধ্যে যে বা যে রেজিস্টারের মধ্যে লিপিবদ্ধ করা হয় তার নামেই হচ্ছে এজাহার। এজাহারটা অবশ্যই আমলযোগ্য অপরাধ সংবাদ হতে হবে। আর এখানে একটা বিষয়, এজাহার এবং জেনারেল ডায়েরি দুটোই কিন্তু থানায় লিপিবদ্ধ হয়। তবে পার্থক্যটা হচ্ছে এজাহারের মধ্যে শুধুমাত্র আমলযোগ্য অপরাধ লিপিবদ্ধ করা হয়, আর জেনারেল ডায়েরিতে সকল অপরাধ মানে আমলযোগ্য হোক আমল অযোগ্য হোক চাষ সকল ধরনের থানার মধ্যে যে কোনো ধরনের সংবাদ আসুক সমস্ত সংবাদ কিন্তু এই জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করা হবে। আর এজাহারের মধ্যে লিপিবদ্ধ করা হবে শুধু আমলযোগ্য অপরাধ। আর আমলযোগ্য অপরাধ তদন্ত প্রক্রিয়া, আমল অযোগ্য অপরাধ তদন্ত প্রক্রিয়া, এই দুইটা তদন্ত প্রক্রিয়ার আজকে পড়াবো না। এই দুইটা তদন্ত প্রক্রিয়া আমরা কিন্তু কালকে পড়াবো।